নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা মাছ আর দুটো আলু আর একটা আমি ছোলা কচু নিয়েছি অর্ধেকটা। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে কিন্তু একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোলা কচুটার কিন্তু আমি যে কচি অংশটা, সেই অংশটা কিন্তু আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে দুটো আলু আছে, তো আলু দুটোকে আমি ছুলে নেব। তো এখানে কিন্তু আলু দুটোকে আমি একটু ভিন্নভাবে কেটে নেব। তো এখানে কিন্তু ছোলা কচুটাকে ঠিক একইভাবে কেটে নেব। তো বন্ধুরা, এক এক রেসিপিতে এক এক রকম করে কিন্তু আমরা সবজি কেটে নেই। তো যে কোনো সবজি কিন্তু এক এক রকম করে কেটে নেই, তো এক এক রকম স্বাদ কিন্তু হয়। একই জিনিস তো ভিন্নভাবে যদি কেটে রান্না করা যায়, তাহলে দেখবেন এর স্বাদটাও কিন্তু ভিন্ন রকম হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে, তো আলু দুটো কিন্তু আমি এখানে ছুলে নেব আর সুন্দরভাবে কেটে নেব। তো কীভাবে কেটে নেব অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুটা আমার ছোলা হয়ে গেছে। তো এখন আমি আলুটাকে মাঝখানে কেটে নিলাম, আর কেটে নেওয়ার পর এটাকে আমি পিস পিস করে নেব। তো কীভাবে পিস করব তো অবশ্যই দেখতে থাকুন। তো আপনি দেখুন এখানে যে ফালা করার পর আমি এখানে যে একটা ফালা আছে, সেই ফালাটাকে কিন্তু আমি 3 পিস করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর আলুটাকে কিন্তু লম্বা করেই আমি কেটে নিলাম। তো এইভাবেই কিন্তু লম্বা করেই 3 পিস করে কেটে নিতে হবে। তো যে কোনো রেসিপি যদি আপনারা আলাদা আলাদা করে কেটে নেন, তো দেখবেন তার একটা আলাদা আলাদাই স্বাদ হয়। তো আজকে আমি এইভাবেই সমস্ত আলু আর যে ছোলা কচু আছে সেই ছোলা কচুটা কেটে নেব। তো দেখতে পাচ্ছেন দুটো আলুই আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি। আর এই ছোলা কচুটাকেও আমি ঠিক এভাবেই কেটে নেব, কিন্তু এর একটা মাপ করে নিতে হবে কেটে। তো দেখুন এখানে যেহেতু আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি, তাই আমি ছোলা কচুগুলোকেও কিন্তু আলুর মাপ মতোই কিন্তু কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে, তো ছোলা কচুটাকে যে আমি 3টে অংশে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি 3টে অংশে কেটে নেব, আর সুন্দর করে আলুর মতোই করে কেটে নেব। তো ছোলা কচুগুলো আলুর মতো করে কীভাবে কেটে নেব তো অবশ্যই বলবো বন্ধুরা, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে 3টে টুকরো করে আমি নিয়েছি। এরপর কিন্তু ছোলা কচুগুলোকে সুন্দর করে ছুলে নিয়ে তারপর আমি আলুর মতো করে কেটে নেব। তো কীভাবে আলুর মতো করে কেটে নেব, কীভাবে সাইজ দেব, সেটা অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকবেন। তো অবশ্যই বলছি, পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সবসময় অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। তো অবশ্যই আপনাদের ভালোবাসার প্রয়োজন আছে, আর কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকেও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও সবসময় এভাবেই পুরনো বন্ধুদের মতোই সবসময় পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা নিয়ে, আর আমিও চেষ্টা করব অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে। আর বন্ধুরা যারা দেখছেন, যাদের কোনো চ্যানেল নেই, অবশ্যই বলবো তারাও বন্ধু হয়ে পাশে থাকবেন। অবশ্যই আমরা নতুন নতুন চেষ্টা করব সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আসার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যেহেতু আলুর থেকে এই যে ছোলা কচুটা একটু মোটা, এর জন্য কিন্তু আমি এটা মাছ বরাবর ফালা করলাম না। ফালা না করে আমি এটাকে 3টা মানে 3টা টুকরো করে নিলাম, 3টে ফালা করে নিলাম। তো যাকে বলবো 3টে ফালা করে নিলাম। 3টে ফালা করে নেওয়ার পর ঠিক আলু যেরকম 3টে চির করে নিয়েছি, সেরকম ফালাগুলোকেও আমি 3টা চির করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলু আর যে ছোলা কচু আছে সেটা কিন্তু একই মাপের প্রায় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এভাবে ছোলা কচুগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে আলুর সাইজ মতোই কেটে নেব। এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হবে। আর যে কোনো সবজি যদি একই রকম করে কেটে নেওয়া যায়, একই সমান করে একই মাপের করে, তাহলে রেসিপিটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যখন কোনো রেসিপি তৈরি করবেন ঠিক একইভাবে এরকম করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখানে আলু আর যে কচুটা আছে সেটা কিন্তু প্রায় একই সমান। তো একইভাবে এই দুটো কচুকেও আমি কেটে নেব।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটা হয়ে গেছে। তো আলু আর কচু কিন্তু দেখুন আমি এখানে আজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হবে। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন কিভাবে রেসিপিটা তৈরি হয়। তো আপনারা তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। আর যে মানে ছোলা কচু আর যে আলু আছে সেটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে কেটেছি, এরপর আমি আবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এটা আমি কিন্তু সিদ্ধ করে নেব, প্রায় 50%-এর মতো কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নেব। তো এখন আমি একটা ঢাকা দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। তো এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মাছটা ভাজতে শুরু করে দেব। তো কচু আর আলুগুলো সেদ্ধ হতে হতেই এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। তো এই তেল দিয়ে কিন্তু মাছটা ভাজবো। তো বন্ধুরা দেখুন যে কোনো মাছ, আমি বারবারই বলছি, যে কোনো মাছ যে আপনার ভাজার সময় যদি একটু যে কোনো মাছের পিচই হোক না কেন সেটার পিসগুলোকে যদি আপনারা এক এক করে একটু এরকম করে নেড়ে চেড়ে যদি নেন, তাহলে দেখবেন যে আপনাদের মাছগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, আর সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছের যে মেথি আছে সেটাকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে আগে একটু সুন্দর করে ভেজে নিলাম। তো তারপর আমি বাকি পিসগুলো একটা একটা করে দেব, আর ঠিক একইভাবে কিন্তু উলট পালট করে ভেজে নেব। তাহলে দেখবেন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হবে আর মাছগুলো ভেঙেও যাবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছটা ভাজা হয়নি, আমি শুধু গায়ের মধ্যে তেল লাগিয়ে উলট পালট করে রেখে দিলাম। এতে করে কি হবে, এতে করে মাছগুলো কিন্তু আর একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। তো এইভাবে সমস্ত মাছগুলোকে একইভাবে আমি তেলে দিয়ে দেবো আর উলটপালট করে রেখে দেব। তো যেহেতু ওরা তেল পেয়ে যায়, তেল পাওয়ার পর কিন্তু আর একটার সঙ্গে আরেকটা লেগে যায় না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত মাছগুলো কিন্তু আমি দিয়েছি, আর প্রত্যেকটা মাছই কিন্তু দেওয়ার সময় এভাবে উলটপালট করে দিয়েছি। তো একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায় না। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আলাদা আলাদা হয়ে আসছে, আর মাছগুলো সুন্দর করে মানে ভাজা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ভেঙে যাবে না আর। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যখন আপনারাও কোনো মাছ ভাজবেন, তো অবশ্যই এইভাবে একটু উলটপালট করে নিয়ে নেবেন প্রথমে। তাহলে দেখবেন আপনারা যে কোনো মাছই মানে যতটা পিসই দেন না কেন তারা কিন্তু ভাঙবে না, খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। তো মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি যে বসিয়ে দিয়েছি সেদ্ধ, সেটাও মোটামুটি প্রায় হয়ে এসেছে সেদ্ধটা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কচু আর আলুটা যে আছে সেটাও কিন্তু হাফ আমি সেদ্ধ করে নেব। তো এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি এটাকে একটু জাল করে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর যে দেখতেই পারবেন কীভাবে এটা রান্নাটা হয়। এই রান্নাটা কিন্তু দেখতে খুবই সুস্বাদু হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো এভাবে যদি আপনারা ছোলা কচু রান্না করেন বা মাছ রান্না করেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের আর কোনো ডালের প্রয়োজন হবে না, এই রেসিপি দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে। তো এই ছোলা কচুগুলো কিন্তু আমরা যখন ঘ্যাটে রান্না করি, কোনো সবজিতে দিয়ে রান্না করি, তখন কিন্তু আলাদা রকমের একটা স্বাদ হয়। কিন্তু এরকম যদি মাছ দিয়ে আপনারা রান্না করেন, তাহলে এর কিন্তু স্বাদটা একটু আলাদা রকমই হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ছোলা কচু আর যে আলু সেদ্ধ করেছি, জলটা দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মাছগুলোকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল আছে, এই তেলের মধ্যে যে ছোলা কচুগুলো আছে সেগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল ঝরিয়ে রেখে দিয়েছি, তো এখন জল পুড়ে গেছে। তো দেখুন এখন আমি যে এখানে ছোলা কচু আর আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমি হলুদ দেবো না, এখন শুধু আমি লবণ দেবো, কারণ তেলের মধ্যে কিন্তু হলুদ একটুখানি আছেই। যে মাছ ভাজার সময় মাছের গায়ে যে হলুদটা ছিল সেখানে তেলের মধ্যে কিন্তু লেগে গেছে, আর এক্সট্রা করে কিন্তু কোনো হলুদ দেবো না এখানে। তো দেখুন এখানে আমি সামান্য পরিমাণ শুধু এই ভাজার জন্যই কিন্তু লবণটা দিয়ে দিলাম।
তো বন্ধুরা এখানে কচু আর যে আলুটা আছে সেটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই ভাজার মধ্যে কিন্তু বাকি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন 1 চামচ পরিমাণ আদা বাটা, আর বাকি যে মশলাগুলো আমি দেবো সেগুলো এখন এখানে অ্যাড করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণের কম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এই মশলাগুলোকে এখন আমি জলে গুলে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন যে কোনো মশলাই যদি আপনারা শুকনো মশলা এভাবে জলে গুলে রেখে দেন তাহলে দেখবেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর মশলাটা কিন্তু পুড়েও যায় না। তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি কালো জিরে সামান্য পরিমাণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখুন ওইদিকে কচুগুলো ভাজা হতে হতেই এদিকে আমি আরেকটা সিলভার কড়াই বসিয়ে দিয়েছি। আর সিলভার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম হতে হতেই এদিকে কচুগুলো কিন্তু প্রায় ভাজা হয়েই যাবে। তো অবশ্যই বন্ধুরা দেখুন যেখানে কচু আর যে আলু আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা রান্না করলেও কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। তো অবশ্যই বন্ধুরা একবার হলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুবই সুস্বাদু হয়। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এই কচুর স্বাদটা কিন্তু একদম পুরোপুরি আলাদা রকম লেগেছে। তো দেখুন এখানে কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটু মানে ভেজে নেব, যতক্ষণ না মশলাটা কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে মিডিয়াম আঁচে কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো এখানে কিন্তু আলু আর যে কচুগুলো আছে প্রায় ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়েই গেছে প্রায়। তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে তেলও প্রায় গরম হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। কাঁচা লঙ্কা আর কালো জিরে এটাকে আমি একটুখানি ভেজে নেব। তো দেখুন এখানে লঙ্কাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমার যে মশলাটা আমি জলে গুলে রেখে দিয়েছি সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। আর মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখুন মশলার বাটিতে যেটুকু মশলা আছে সেইটুকু মশলার মধ্যে একটুখানি জল দিয়ে কিন্তু আমি বাকি মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। তো এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ওখানে কিন্তু কচু আর আলু কিন্তু ভাজা করার সময় আমি লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি এই ঝোলের যে জল দেবো সেই জল আন্দাজে আমি এখানে লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কষানোটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো অবশ্যই বন্ধুরা আপনারা যে পরিমাণ জল মানে ঝোল করতে চাবেন সেই পরিমাণেই কিন্তু আন্দাজ মতোই জল দেবেন। তো এখানে বলে দিচ্ছি এখানে আলু আর কচুটা কিন্তু এক্সট্রা করে মানে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু কোনো রকমের জল বা টেনে নেবে না। তো অবশ্যই বলবো আপনারা যতটুকু ঝোল করবেন ঠিক সেই আন্দাজ মতোই কিন্তু জলটা দেবেন। কারণ এটা কিন্তু যে অন্যান্য কচু যে রান্না হয় সেই কচুরা যেরকম জল টেনে নেয় সেরকম এখানে কিন্তু এই শোলা কচুটা কিন্তু কোনো রকম জল টেনে নেবে না। তো অবশ্যই বলছি আপনাদের যতটুকু ঝোলের প্রয়োজন আপনারা ঠিক আন্দাজ মতো ততটুকুই জল দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি যতটুকু ঝোল রাখবো সেই আন্দাজ মতোই কিন্তু জল দিয়েছি, বাকিটা কিছুটা শুকিয়ে যাবে জাল করতে করতে। তো বন্ধুরা দেখুন এখানে জলটা টকবক করে ফোটা অবস্থায় এই মানে কিছুক্ষণ সময় আমি জাল করেছি। তো জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম যে ছোলা কচু আর আলুগুলো ভাজা করা ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, 3-4 মিনিট মতো ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর তারপর আপনারাও এরকম করে ছোলা কুচু আর আলুগুলো ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন যেহেতু এগুলো এখানে সিদ্ধ করাই আছে তো এগুলো কিন্তু বেশি করে সিদ্ধ করার আর প্রয়োজন পড়বে না। তো এগুলো কিন্তু ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো ছোলা কচু দেওয়ার পরেও আমি 5 মিনিটের মতো আবার এটা ভালো করে জাল করে নেব। তো এতে করে ছোলা কচুগুলো যা আছে সেগুলো কিন্তু খুবই সুস্বাদু হবে, রসালো হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভেজে নেওয়ার পর যখন ঝোলে দেবেন সেই ঝোলটার মধ্যেও কিন্তু 5 মিনিটের মতো একটুখানি মানে ঝোলটাকে জাল করে নেবেন, তাহলে দেখবেন আলু আর যে ছোলা কচু আছে সেটা কিন্তু খুবই সুন্দর রসালো একটা হয়ে যাবে। তো এখনই মাছ দেব না, আমি একটুখানি জাল করে নেব 5 মিনিটের মতো, তারপর মাছ দেবো।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি মাছ দিয়ে দিলাম। তো দেখুন মাছ দেওয়ার পরেও কিন্তু আমি বেশিক্ষণ আর জাল করব না। তো মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন মাছ দেওয়ার পর 2-3 মিনিটের মতো একটুখানি জাল করে নিতে। তারপর কিন্তু গরমের মধ্যে মাছটা কিন্তু ঝোলের মধ্যে নরম হয়ে যায়। তো অবশ্যই আপনারা যদি মাছের এরকম স্বাদ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু মাছটাকে আপনারা বেশি করে জাল করবেন না। মাছ দেওয়ার পর ঝোলে 2-3 মিনিটের মতো জাল করে নামিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। কচুগুলো দেখুন কতটা সুন্দর রসালো হয়েছে। এই কচুগুলো কিন্তু খেতে একদম যে মানে এতটাই সুস্বাদু হয়েছে কি বলবো। আমরা সাধারণত যে লাবড়ার মধ্যে খাই বা অন্যভাবে খাই, এর থেকেও কিন্তু এর স্বাদ কিন্তু আলাদা রকম হয়েছে। তো যে সমস্ত বন্ধুরা এতক্ষণ অবধি সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় পাশে থাকবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। তো অবশ্যই পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও।